আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের স্থিতিশীলতা বিনষ্টে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী, মন্তব্য মির্জা ফখরুলের। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৯৫। ভারতের জঙ্গলে ভয়াবহ বন্দুকযুদ্ধ, ২ জন সহ নিহত ৩৩। এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কা। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। রাজধানীর সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে সায়েন্স ল্যাব মোড় ও আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সড়কে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার বিকেল 4:30টায় এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছে। এ সময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম উপেক্ষা করেই ধাওয়া পাল্টা ধাওয়া চালিয়ে যাচ্ছেন। সংঘর্ষের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেছেন, গত কয়েকদিন ধরেই বুলিং ও স্লেজিং এর জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিল, যার জেরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধভাবে হাতাহাতিতে জড়িয়েছেন। দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্থিতিশীলতা বিনষ্টের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল এ সময় বলেন, সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হয়। দেশের অস্থিরতা দমনে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের কাছে এই আহ্বান জানান তিনি। দেশে ওষুধ কোম্পানি বৃদ্ধির সাথে সাথে বাড়ছে কর্মসংস্থান। প্রতিটি কোম্পানির বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাচ্ছেন দেশের শিক্ষিত তরুণ তরুণীরা। কোম্পানিগুলোর অন্যতম প্রধান কাজ উৎপাদিত ঔষধের বাজারজাতকরণ। যারা এই বাজারজাতকরণের কাজটি করে থাকেন তাদের বলা হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মূল কাজ হলো পণ্য সচেতনতা বাড়ানো, পণ্য সংক্রান্ত পরামর্শ ও প্রশ্নের উত্তর দেওয়া এবং গ্রাহকদের নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। একসময় এই পেশার জৌলুস থাকলেও নানাবিধ কারণে তা হারাতে বসেছে। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্ট। হাসপাতালগুলোর সামনে বাইক সহ বেশ পরিপাটি পোশাকে আমরা যাদের দেখতে পাই, তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচিত। অন্যান্য পেশা থেকে এই পেশা একদমই ভিন্ন। বলা হয়ে থাকে, তাদের দিনের কর্মঘণ্টা শুরু আছে, তবে শেষ নেই। কুরাইশ নিউজ এই পেশায় নিয়োজিত ব্যক্তিদের দুর্দশা তুলে ধরতে চাইলে চাকরি হারানোর ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে অফ দ্য রেকর্ড তারা জানান, অনেক সময় তাদের স্যালারি না পাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়। কোনো কোনো কোম্পানি আবার 2 থেকে 3 মাস দেরি করে স্যালারি প্রদান করে। এতে করে সংসার চালানো কঠিন হয়ে পড়ে তাদের। টাইম বুঝে লাগে জানি কিন্তু আমরা টাইমটি পাই, আমরা পাই। তারপরে আমাদের কোনো ছুটি নাই, কিন্তু আমাদের কাগজের কাছে ছুটি আছে, করতে পারি। তারপরে আমরা বিভিন্ন অকেশনে মানে আমরা 3 দিন ছুটি পাই। মানে ছুটির প্রবলেমটা বেশি, 3 দিন ছুটি করতে পারি। তারা তো আর ওই 3 দিনে কাভার করতে পারে না, একটা ছুটি পাওয়া যায় না। তারপরে আরো প্রবলেম হতো যে এটা তো কোম্পানির প্রবলেম, আর কোম্পানি মার্কেটে
সবচেয়ে অমানবিক বিষয় হলো কোম্পানির প্রয়োজনে সপ্তাহে 7 দিনেও এসব মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজ করতে হয়। ঈদের সময়ও ঠিকমতো ছুটি পান না তারা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান, সাধারণত সকাল 7টা থেকে দিন কর্মযজ্ঞ শুরু হয় তাদের। দুপুরে সাময়িক রেস্ট শেষে বিকেল থেকে কখনো মধ্যরাত, কখনো গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, অনেক সময়ই ডাক্তারদের অবজ্ঞা ও খারাপ আচরণের শিকার হন তারা। দেখা পেতে ডাক্তারদের দরজার সামনে তাদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। শুধু তাই নয়, কোম্পানির নির্দেশনা মোতাবেক রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতেও বঞ্চনার শিকার হন তারা। দ্রুতই এই পেশার সংস্কার চান মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। দীর্ঘ 15 বছর পর এবার প্রাথমিক ও মাধ্যমিকের সব পাঠ্য বই ছাপানো হলো দেশের ছাপাখানাগুলোতে। এর আগে 2009 থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছর পাঠ্য বইয়ের একটি বড় অংশ ভারত থেকে আনা হতো। তবে এবছর ভারতে বই ছাপার কাজ দেয়া হয়নি। এদিকে দীর্ঘ সময় পর নিজেদের প্রেসে পাঠ্য বই ছাপাতে পেরে সন্তুষ্ট বই ব্যবসায়ীরা ও প্রেস মালিকরা। বিস্তারিত আবু তাহের নয়নের রিপোর্টে। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আমি আছি ঢাকার ঐতিহ্যবাহী বই বিক্রেতার যে স্থান নীলক্ষেতে। আপনারা জানেন যে বর্তমান সরকার তথা ডক্টর ইউনূস সরকার যখনই ক্ষমতা পেয়েছেন তখনই কিন্তু প্রায় 15 বছর পর দেশি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এর ফলে 1 জানুয়ারিতে যে 4.5 কোটি শিক্ষার্থীদের হাতে সঠিক সময় বই পৌঁছে দেওয়ার যে কথা ছিল তার মধ্যে কিন্তু অনেকটা ঘাটতি ছিল। বিশেষ করে প্রায় 4 কোটি বই ছাপানো হয়েছে এবং পরবর্তীতে প্রায় 10 কোটি বই ছাপানো হলেও 30 কোটি বই এখনো ছাপানো হয়নি। যার ফলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই খানিকটা সময় সমস্যা হলেও আমাদের ব্যবসা মন্দ কিছুটা গেলেও হয়তো আগামীতে এর কিছুটা ফল তারা পাবেন। তারা বলছেন যে দেশের কাগজে দেশি পাঠ্য বই ছাপানো হচ্ছে, এতে তারা আনন্দিত। তো চলুন এখানকার ব্যবসায়ীরা কোরাইশ নিউজে কে কি বলছেন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। সাড়ে 4 কোটি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও শুরুতে 1 জানুয়ারিতে বই পাওয়ার কথা, তারপরে খানিকটা হয়তো 2-1 দিনের মধ্যে সব শ্রেণীতে বই পাবে। কিভাবে দেখছেন একজন ব্যবসায়ী? এটা আসলে আমি অনেক হিসাবে ভালো দেখতেছি, কারণ এবার আগের তুলনা থেকে বোর্ড বইগুলোর মানগুলো অনেক ভালো হয়েছে দেশি ছাপাতের কারণে। আগে বাইরে থেকে ছাপা আনতো, ওটাতে আমাদের বইয়ের মানগুলো ভালো ছিল না, এবার বইয়ের কাগজের মানগুলো ভালো, সব দিক দিয়ে ভালো হইতেছে বইগুলো। জানুয়ারিতে বই বের হলে মানে স্টুডেন্টরা হচ্ছে একটা ইন্সপায়ারেশন পায় যখন প্রথম দিনে তারা বইগুলো পায়। বাট এখন মার্চ চলে আসছে, এখনো দেখা যাচ্ছে 80% বই পায় নাই। হ্যাঁ, যারা পাচ্ছে তারা হচ্ছে আপনার বইগুলো করে তারপর কিনতেছে আর কি। তো সেই ক্ষেত্রে এটা শিক্ষার উপর অনেক প্রভাব পড়তেছে, বিশেষ করে পড়ালেখা বলতে গেলে এখন নাই বললেই চলে। ইভেন আমাদের যে ব্যবসা আছে এটা একদম ডাউনের পথে। হ্যাঁ, যে সরকারি যে বইটা ওইটা এখন আসেনি, পিডিএফ কপি চলতেছে, পাঠ্য বই কোনো আসেনি। আর গাইড বই বের হয়েছে 1 থেকে 5 পর্যন্ত, আর 6 থেকে 10 পর্যন্ত এখন আসেনি। না আসার কারণটা কি, আপনারা কি খোঁজ খবর নিয়েছিলেন? না, এটা তারা বলতে পারে, কোম্পানি এরা বলতে পারে, সরকারি লোকজন যারা আছে এরা বলতে পারে। কারণ আমাদের দেশে ভালো প্রিন্টগুলো ভালো হয়, বইগুলো সুন্দর হয়। ইন্ডিয়াতে যে বইগুলো ছাপাইছে এগুলো পড়ার মতো ইয়ে না। তারপরে পোলাপানি পড়ছে, আবার 2-3 মাস পরে বই ছিঁড়ে গেছে, আবার মা বাবারা হয়রানি হয়েছে, বই আবার কিনতে হয়েছে। হ্যাঁ, কিছুটা খুশি কিছুটা অখুশিও। যেমন আপনার একটা গাইড যখন ফার্স্ট টাইম আসে, কাস্টমার আমাদের কাছে প্রথম মাসে আসে জানুয়ারিতে, কিন্তু পরবর্তীতে ওই কাস্টমারগুলো আর ওইভাবে পাওয়া যায় না। ব্যবসা মনে করেন প্রথম টার্মে যেভাবে চলে ওটা কিন্তু পরবর্তীতে ওইভাবে হয় না। হ্যাঁ অবশ্যই কর্মসংস্থানের সুযোগ তো অবশ্যই বাড়বে, কারণ অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হলে ওই দেশের মানুষদের কর্মসংস্থান বাড়তো, কিন্তু আমাদের দেশের মানুষরা জাস্ট টাকা আরো বেশি দিয়ে আমরা বই কিনতাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লেভেল হবে আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের মানুষরাও বই কমের মধ্যে কিনতে পারবে, প্লাস যারা বেকার আছে তারা এই কর্মসংস্থানের সৃষ্টি হবে। আগে এটা ইন্ডিয়ারা ভোগ করতো,
যেটা আমরা পারতে পারতাম না, আমাদের কর্মসংস্থান কম ছিল। এখন বাংলাদেশে সবাই কর্মসংস্থান পাচ্ছে, এজন্য আমাদের ভালো লাগতেছে। আপনি কি মনে করেন কিনা আমাদের হারানো যে কাগজের যে ঐতিহ্য ছিল, বিশেষ করে যে কাগজগুলো আসলে মানহীন হয়ে গেছে বা বা মেল ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম ছিল, এগুলো আবার জেগে উঠবে? ইনশাল্লাহ নতুন প্রজন্ম সরকার হবে ইনশাল্লাহ সামনে, যারাই আসবে সবাই যেন দেশে চিন্তা করে, এটাই আমরা চাচ্ছি। পুষিয়ে নেওয়ার ব্যবস্থা দিন দিন আমাদের যে হারে ব্যবসা বাণিজ্যের অবনতি হচ্ছে, এখন আপনার আগে 1 জানুয়ারি বই উৎসব হতো, এখন তো আর সেটা এই বছর হয় নাই। নতুন সরকার নতুনভাবে আসছে, আগে দেশের বাইরে বই ছাপানো হতো, এখন সম্পূর্ণ নিজেদের কাগজে নিজেদের দেশে আমাদের দেশে বই ছাপানো হচ্ছে। আমরা এটাতে ওভারঅল খুশি। আমরা চাই আগামীতে সবকিছু ভুল ত্রুটি শুধরে আগামীতে যেন বছরের প্রথমে শিশুরা হাতে নতুন বই পায়। দেশীয় বাংলাদেশি বই ছাপা হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আমাদের যদি ক্ষতিও যদি হয়, অন্তত দেশীয় টাকা দেশের মধ্যে রয়েছে আর কি। আগে নিম্নমানের বই ছাপাইতো এবং আমাদের এই দেশের স্ট্যান্ডার্ডগুলা ঠিকমতো পেতো না। এখন এই বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খুব ভালো পেজে বই দিচ্ছে, যদিও ঠিকমতো বই পাচ্ছে না, দেরি হচ্ছে, তবে আমরা তাতে খুব খুশি। আগামীতে যদি গভর্নমেন্ট আসে, যে গভর্নমেন্ট আসবে আমাদের সুযোগ সুবিধা দেয়, আমাদের সহযোগিতা করে, তা আমাদের ব্যবসা ভালো হবে আশা করা যায়। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন, আমি প্রভাষক, জীববিজ্ঞান উত্তর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ শাখা। আমি এখানে আসছি বই দেখার জন্য। তো বর্তমান সরকার যে যুগোপযোগী কাজগুলো করতেছে, বিভিন্ন সংস্কারমূলক কাজ, বইয়ের ক্ষেত্রে বিশেষ করে বই দিতে যদি আপনি বললেন যে একটু দেরি হয়েছে, দেরি হলেও সেটা যদি সঠিকভাবে আসে বা সংস্কৃতভাবে আসে, তাহলে অবশ্যই সেটা ইতিবাচকভাবে কাজ করে। বিগত সরকারের আমল ব্যাপক ভুল ত্রুটি ছিল বইয়ে, ভুল ত্রুটি কারেকশন, সিলেবাসে কারেকশন, এবং আমার মনে হয় ওনারা চেষ্টা করছে যথাসম্ভব ছাত্রদের হাতে দিতে, যত সম্ভব। তারপর কিছুটা সময় লাগবে, আশা করি ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। এবং কাগজের মান, বইয়ের মান আমি যেটা দেখেছি ভালো, এবং আশা করি সামনে আরো ভালো হবে। একই জানুয়ারিতে সঠিক সময়ে শিক্ষার্থীরা বই না পেলেও এখানকার ব্যবসায়ীরা বলছেন যে দেশীয় কাগজে দেশি পাঠ্য বই ছাপানো হচ্ছে, এতে তারা আনন্দিত। তারা বলছেন আগামীতে হয়তোবা ব্যবসার এই লোকসান তারা পুষিয়ে নিতে পারবেন। তবে এতে তারা খুবই আনন্দিত যে প্রায় 15 বছর পর দেশি পাঠ্য বই ছাপানো হচ্ছে। আবু তাহির নয়ন, কোরাইশ নিউজ, ঢাকা। এবারে জেলা সংবাদ। দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত 95 জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে গাজীপুরে 65 জন, নোয়াখালীতে 7 জন, খাগড়াছড়িতে 4 জন ও রংপুর বিভাগে 19 জন গ্রেপ্তার হন। রোববার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর জেলার 5টি থানায় 40 জন ও মহানগরের 8টি থানায় 25 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে গাজীপুর মহানগরের 8টি থানায় মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে বন্দুকযুদ্ধে 33 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন জওয়ান এবং 31 জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন আরও 2 জওয়ান। দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি জানায়, মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর মধ্যেই রোববার ভোরবেলা মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুক যুদ্ধ শুরু হয় এবং 31 জন মাওবাদী নিহত হয়। জানাবো খেলার খবর। নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ হেরে হোয়াইট ওয়াশ হলো শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টেও ভরাডুবি হয় স্বাগতিকদের। এর ফলে 14 বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জয় করল অস্ট্রেলিয়া। রোববার গলে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও লড়াই করতে পারেনি স্বাগতিকরা। চতুর্থ দিনের লাঞ্চের আগেই শেষ হয়ে যায় ম্যাচ। শ্রীলঙ্কাকে 9 উইকেটে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অজিরা। ম্যাচের তৃতীয় দিনে 231 রানে থেমে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস, আর 1 উইকেট হারিয়ে 75 রানের সহজ লক্ষ্যে হেসে খেলেই পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ভারতীয় শোবিজ অঙ্গনের উন্নতি সাধনে নতুন উদ্যোগ গ্রহণ করল মোদী সরকার। দেশের সিনেমার শিল্পকে আরও চাঙ্গা করতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, অনুপম খেরদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চ স্তরে পৌঁছে দেয়া যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিনোদন জগতের তারকারা নিজস্ব মতামত প্রকাশ করেন। ভিডিও কলের সেই বৈঠকে দেশের সিনের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করণীয়, প্রত্যেকেই সেই বিষয়ে মতামত প্রকাশ করেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার। দেশের স্থিতিশীলতা বিনষ্টে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী, মন্তব্য মির্জা ফখরুলের। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার 95। ভারতের জঙ্গলে ভয়াবহ বন্দুকযুদ্ধ, 2 জন সহ নিহত 33। এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাকির হোসেন। আল্লাহ হাফেজ।